যারা এখানে আছেন নেতৃবৃন্দ, কর্মচারী, কর্মকর্তা ভাই ও বোনেরা, আপনারা আসছেন এখানে আমাকে সমর্থন দেওয়ার জন্য, তাই না? এখন আমার কথা হলো, শুধু সমর্থন দিলে হবে? আর কিছু ভোট আদায় করতে হবে না মানুষের কাছ থেকে? বিএনপির কিন্তু নেতা এবং কর্মীর আল্লাহর রহমতে কোনো অভাব নাই, কিন্তু সাচ্চা কর্মীর অভাব সব দলই আছে, শুধু আমার দলে না। তারপরও আমি বিশ্বাস করি বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত একটা দল, যে দলটি লালিত হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, যে দলটির নেতা এখন আমাদের নেতা তারেক রহমান সাহেব। আমরা বরাবর সকল সময়ে নেতৃত্বের অভাবে পড়লেও আমাদের দলীয় নেতৃত্ব কিন্তু শূন্যতা থাকে নাই, শূন্যতা আল্লাহর আমাদের পূরণ হয়ে গেছে। তবে হ্যাঁ, শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতো অবদান, খালেদা জিয়ার মতো অবদান যাতে আমাদের এই নেতাও দলের প্রতি, দেশের প্রতি তার কর্মসূচি রাখতে পারেন, আপনারা দোয়া করবেন। আমরা যারা আছি নেতা কর্মী, আমরা তাকে সহযোগিতা করব। সেই সহযোগিতার অংশ হিসেবে এই যে আপনারা ভোট দিতে যাচ্ছেন সামনের 12 তারিখে, এই ভোটটা কি কেউ আমাকে দান করলো নাকি আমরা আদায় করলাম? কোনটা? কথা বলেন না কেন আপনারা? এই ভোটটা আমরা আদায় করেছি, ভোটের অধিকার আমরা আদায় করেছি, আমাদেরকে কেউ দয়া করে দান করে নাই। এবং এই ভোটটা আমাদেরকে 12 তারিখে প্রয়োগ করতে হবে। এবং ওই 12 তারিখে অনেক রকম ষড়যন্ত্র হতে পারে, আমি আশঙ্কা করছি। বিএনপি কিন্তু আন্দোলন করছে, নির্বাচন করছে, মোটামুটি নিজ শক্তিতেই বলিয়ান হয়ে আল্লাহর রহমতে। যদিও আমাদের জোট আছে, আমাদের বিভিন্ন সঙ্গী সাথী আছে, তারপরেও বিএনপি শক্তির একক। আমাদের বিরুদ্ধে আজকে কিছু কিছু দল দাঁড়িয়েছে, যারা বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপিকে প্রপাগান্ডার মাধ্যমে, গৈবল্য প্রচারণার মাধ্যমে বিএনপিকে এখনই দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে। আমরা ক্ষমতায় নাই, ক্ষমতায় যারা আছে বিএনপিকে তারা বিভিন্ন নামে আখ্যায়িত করছে, বিভিন্ন দোষে দোষী করছে। অথচ আমরা 17টা বছর বিএনপি ক্ষমতার বাইরে। এই 17 বছরে বিএনপির নেতা কর্মীরা বাড়িতে শান্তি মতো ঘুমাতে পারে নাই। বিএনপির নেতা কর্মীদের প্রায় 5,000 গুম হয়ে গেছে, প্রায় 4,000 শাহাদাত বরণ করেছে, অর্থাৎ তাদেরকে হত্যা করা হয়েছে। এত কিছুর পরে যখন নির্বাচন আসলো, তখন কিছু দল, এই তোমাদের জন্য কি আমি কথা বলতে পারবো না? কি শুরু করছো এগুলো? এই ক্যামেরা তো বিএনপিকে ক্ষমতায় যাওয়ার আগেই তারা ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, সুতরাং বিএনপিকে ঠেকাও। এই বিএনপি ঠেকা আন্দোলন শুরু করেছে নির্বাচনের মধ্যে একটি দল, আরো একটি দল এবং তার বাচ্চা। চিনতে পারছেন এদেরকে আপনারা?
আমার ভাইরা বলতেছে তারা নাকি বেস্টের টিকিট পাইছে, আবার বলতেছে বেস্টের টিকিট। আমি ওই সম্বন্ধে কিছু বলতে চাই না। এই সমস্ত কথা বলে বাসায় আমার মা বোনদেরকে তারা বিভ্রান্ত করেছে। মহিলা মানুষ বাসায় গেছে, চা খাওয়াইতে দিয়েছে, পানি খাওয়াইছে, শপথ খাওয়াইছে, তারপরে ওখানে তারা তাদেরকে বেস্টের টিকিট ধরা দিয়ে আসছে। কোরআন শরীফের ভিতরে আবার কসমানি কাটাইছে, উনি বললেন আমাকে। এই সমস্ত প্রতারণা করে আমরা তো মুসলমান, তাই না? নাকি আমরা মুসলমান না? তো ধর্ম কি কারোর কাছে বিক্রি করা হয়েছে নাকি? এই ধর্ম কি কারোর কাছে ইয়ে দেওয়া হয়েছে? আজকে যারা যেই দলের প্রধান ধর্মকে বিক্রি করছেন, তিনি কি জামাতে ইসলাম করতেন? জামাতে ইসলাম করতেন না, বাসদ করতেন, বাসদ অন্য দল করতেন। এখন তারা তিনজন পরপর ধারাবাহিক ভাবে তিনজনে অন্য দল করতেন। যাই হোক, ওনারা যখন কথাটা বলেন, আমি কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই, আপনি মুসলমান, আমিও মুসলমান। আপনার সঙ্গে আমার তফাৎ কোথায় জানেন? যে আপনারা প্রচন্ড মিথ্যা কথা বলেন, আমরা মিথ্যা কথা বলি না। এটাই হলো তফাৎ। আর একজন মিথ্যাবাদী, তার অনিবার্য শাস্তি আছে। আমরা সত্যের উপরে ভর করে রাজনীতি করি, আমরা সত্যের উপরে ভর করে দেশ পরিচালনার চেষ্টা করি, কিন্তু ধর্ম আমরা বিক্রি করি না। কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা মুসলমান এবং আল্লাহ রসুলে আমরা বিশ্বাস করি। যারা আল্লাহ রসুলের কথা বেশি বেশি বলেন, তারা বেশি বেশি গীবত করেন, মিথ্যা কথা বলেন। এই কয়েকদিনে এই বড় দলের একটা বাচ্চা দল আছে না, তাদের একটা প্রার্থী আছে এখানে, সে কি হারে মিথ্যা কথা বলতেছে, আপনারা কি প্রমাণ পাইছেন এটার? কি হারে মিথ্যা কথা বলতেছে। আমি বলেছি, ভাই, যে আমি তো আমার পৈতৃক জায়গা থেকে নির্বাচন করতেছি, এখানে আমার বাপদাদার জন্ম, তার বাবার জন্ম, আমার ছেলের জন্ম, আমার নাতির জন্ম। তো আমি নির্বাচন করছি এখান থেকে। আমি একটা কথা বলছিলাম, সকলেই তো আপনাদের তো দলের সকলেই মোটামুটি যার যার জায়গা থেকে নির্বাচন করতেছে। আপনার কিছু লোক কেন ঢাকার মধ্যে এসে গুতাগুতি করতেছেন? দরকারটা কি আপনাদের? কারণ কি জানেন? তারা দেশি জায়গা পায় না, দেশে থেকে চেনেই না, নিজের দেশে জায়গা নাই, পরের দেশে হাত বাড়াই। ঔপনিবেশিক একটি শক্তির মতো আর কি। আবার বলেন যে আমরা যারা আসছি বাইরে থেকে, তাদেরকে আব্বাস সাহেব নির্বাচন করতে দেবেন না, উনি ঢাকা শহরে একটা জোশে বেড়াবেন, এই কথা বলেন। আপনারা যারা আছেন, আপনারা কি সব ঢাকার লোক? আপনাদের সঙ্গে আমার সম্পর্ক নাই? আপনারা আমাকে ভোট দেন না? আপনাদের যারা নাকি আগে ছিল 91 সালে, 2001 সালে আমাকে ভোট দিয়েছেন, আপনাদের যারা পুরোপুরি যারা ছিল, আমার সঙ্গে কারো কোনো সত্যতা নাই। সত্যতা হলো ওদের সঙ্গে যারা মিথ্যা কথা বলে। সত্যতা হলো ওদের সঙ্গে যারা নিজেরা চুরি করে, নিজেরা চাঁদাবাজি করে, আর অন্যজনের দোষ দেয়, ওদের সঙ্গে সত্যতা। আমি কথাটা বলতাম না, কিন্তু এই কথাটা তারা বলতে বলতে একবার পচায় ফেলছে। আমাকে অনেকেই বলছে আপনি সত্য কথা বলেন না। আর আমি দেখলাম যে কথা যদি আমি না বলি, তো এটা জবাব হবে না। আরে ভাই, তোমাদের মতো হঠাৎ করে আমি কিন্তু গাড়ি কিনি নাই, তোমাদের মতো হঠাৎ করে আমার কাছে টাকা হয় নাই।
আমার বয়স হয়ে গেছে, এত বছর বয়সে আমি ব্যবসা বাণিজ্য করছি না, আমি ট্যাক্স দিছি না, আমি কি তোমাদের মতো হঠাৎ করে আঙুল ফিরে কলা গাছ হয়ে গেছি? আমি প্রশ্ন করতে চাই যে তুমি যে বাবা গাড়িটা চালাও, কার গাড়ি চালাও? বলতে পারো যে আমার বন্ধু দিচ্ছে চালানোর জন্য, হতে পারে, এটা খুব স্বাভাবিক। কারণ তোমাদের মতো লোকদের বাপের কিছু থাকে না, শ্বশুরের থাকে। সব শ্বশুর বাড়ির, সব শ্বশুর দেয়। তো ভাই, আমরা অর্জন করেছি, আমাদের অর্জনকে বিদ্রুপ করো না, অর্জনকে সম্মান করো। আমাদের রাজনৈতিক অর্জন, অর্থনৈতিক অর্জন, একে সম্মান করতে শিখো, মুরব্বীদেরকে সম্মান করতে শিখো, ভবিষ্যতে ভালো করতে পারবা। যে হারে তুমি গালিগালাজ করে যাচ্ছ, মিথ্যা কথা বলছো, এগুলো করে কোনো লাভ হবে না। বরং এখানে শিক্ষা নাও যে দেশের মানুষ তোমাদেরকে ঘৃণা করতে শিখে গেছে। যেই কয়েকদিন আগে তোমাদেরকে সম্মান করত, মানুষ কিন্তু এখন তোমাদেরকে সম্মানটা দেয় না। এটা একটু মাথা রেখো, এটা একটু মাথা রাখবা। কিছু হলে মির্জা আব্বাসের দোষ। আরে ভাই, তুমি যত কথা আমার বিরুদ্ধে বলতেছো, সকালবেলা ঘুম থেকে উঠে যদি ফজর নামাজ পড়ে থাকো, পরও যদি ওই একবারে আল্লাহর নাম নাও, আবার এসার সময় গিয়ে এসা পর্যন্ত মির্জা আব্বাসে বদনাম করো, এর মধ্যে আর কোনো কথা নাই। সারাদিন মির্জা আব্বাস, আমার তো লাভ হচ্ছে, আমার প্রচারটা ভালো হচ্ছে। আমার 100 কর্মী যে প্রচার করতো, তুমি একলা আমার 1000 করে প্রচার করে দিও। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। আরো বলো, বেশি করে বলো। কারণ তুমি যত বেশি বলবা, আমার তত লাভ হবে। কারণ তুমি তত মিথ্যাবাদী প্রমাণ হবা, আর আমার সত্যতা আর বেশি প্রমাণ হবে। যাই হোক ভাইয়েরা, আমি ভাবছিলাম কি জানেন, কথা বলবো না আসলে। ওই সকাল ঘুম থেকে দেখি এই কথাগুলো বলতেছে, তখন আমার বাসায় আমার যারা সুবর্ণদেবী আছে, বিশেষ করে আমার স্ত্রী আমাকে বলে, তুমি এই সম্বন্ধে কোনো কথা বলো না, মানুষই জবাব দিচ্ছে এটা। তো আসলে তাই, মানুষের জবাব দিচ্ছে আল্লাহর রহমতে। আমি ভাগ্যবান, আমি ধন্যবাদ জানাই আমার ওই সকল ভাইদের যারা সোশ্যাল মিডিয়ায় এরা জবাব দিচ্ছেন। আমি আপনাদেরকে চিনি না, দেখি নাই, কথা হয় নাই, কিন্তু আপনারা জবাব দিচ্ছেন। আমি মনে করি যে আমি ভাগ্যবান যে আপনাদের অনেকের দোয়াই ইনশাল্লাহ আগামী আমি ভোটে পাশ করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন একটু কাজের কথা বলি, এত গল্প করলাম। এই যে আপনারা তো লোক আছেন, আমি এখন কিন্তু টিএনটির একটা সমাবেশে আসছি। ওখানে অনেক জনসমাগম হয়েছে, ওখানে আমার অনেক মা বোনেরাও ছিল, আমার ভাইরাও ছিল, নেতৃবৃন্দ ছিলেন। ওই লোকগুলো আর আপনারা মিলে যদি একটা মিছিল করেন, কত বড় মিছিল হবে জানেন? অনেক বড় মিছিল হয়ে যাবে। কোন দল সবাই মিলেও এত একটা মিছিল করতে পারবে না। তো এই আপনারা যদি আমার জন্য সকলে অন্তত 10টা করে ভোট কালেক্ট করেন, নিজের পরিবারের ভোটগুলো দেবেন, আত্মীয় স্বজনকে বলবেন, প্রতিবেশীকে বলবেন যে আব্বাস সাহেব আমার আত্মীয়, আব্বাস সাহেব আমার ভাই, আব্বাস সাহেব আমার বন্ধু, বলেন, যার যেমনি ভালো লাগে। কেউ চাচা বলেন, কেউ দাদা বলেন, কেউ ভাই বলেন, কোনো অসুবিধা নেই। এমন একটা বয়সে আছি আমি, আমাকে এখন সব বলা যায়। তো আমি ভাগ্যবান যে এই বয়সটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরগুজার করি। তো আমাকে এখন যেমন আমার স্কুলের বাচ্চারা যারা এখন আমার নাতি বয়সী, যে স্কুলে পড়তাম, মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুল, ওই স্কুলের ছেলে মেয়েরা আমার কাছে আসে। আমার সামনে অনেকে আছে, এখন আমার সামনে ঘুরে গেলে এরা সব আমাকে এসে বলে যে আব্বাস ভাই, আমি এই
আমার ভাই তুমি কেমনে হইলে, আমি তোমার ভাই কেমনে হইলাম? তুমি আমার স্কুলে, তুমি আমার না দিচ্ছি বড় ছোট বয়সে, কেন স্কুলে পড়ি, এক স্কুলে পড়ছি না আমরা, সুতরাং ভাই। ঠিক আছে, মেনে নিলাম। ভাই হোক, আমাকে আমার পরিবারের সকলেই দাদা ভাই বলে ডাকে, তোমরা দাদা ভাই ডাকো, অসুবিধা নাই, আমি খুশি হই, ভালো লাগে। তো যাই হোক, আমি এখন এই আপনার কি কারো কথা বলছিলাম যে এখানে যারা আছেন, যার সঙ্গে যদি সম্পর্ক আমার ম্যাচ করে, যদি দাদা ভাই ম্যাচ করে বলবেন দাদা ভাইকে ভোট দেন, যদি চাচা ম্যাচ করে চাচাকে ভোট দেন, যদি ভাই ম্যাচ করে তাহলে ভাইকে ভোট দেন, যেটা মনে করেন আপনারা। আমার এখন ওই বয়সে আমি আছি, সুতরাং আমার কোনো আপত্তি নাই। যদি কেউ জিজ্ঞেস করে যে কেমনে আত্মীয় হলো, আপনার কি রিপ্লাই দেবেন, তখন বলতে পারবেন না কিছু। আপনার আত্মীয় কেমনে হলো, আমি আপনাদের একটা ভালো এবং সহজ উত্তর দিয়ে দিই। এই যে রৌদ্রের মধ্যে বসে আছেন আপনারা, কি কারণে বলেন তো? ভালোবাসার কারণে। এই আত্মার একটা সম্পর্ক, আত্মীয়, আত্মার সম্পর্কের আত্মীয় আমার সকলেই। আপনারা যারা উপস্থিত আছেন তারা, এবং যারা এখন উপস্থিত নাই তারা, আপনারা তো কেউ ওদেরকে বলবেন, আপনার বাসায় গিয়ে কেউ তার ছেলে মেয়েকে বলবেন, কেউ তার সাহেবকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন, কেউ তার সন্তানকে বলবেন, এবং আত্মীয় স্বজনকে বলবেন যে আব্বাস সাহেবকে এই কারণে একটা ভোট দিতে হবে। কি কারণে দেবেন, কি কি আমি করেছি, এই লিস্টটাকে আনছো তোমরা কেউ? না, এটা তো আচ্ছা, আমি আপনাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা আমার বাসা থেকে একটু কালেক্ট করে নেবেন। আমার কিছু ডেভেলপমেন্টের একটা তালিকা আছে। আমি যত বছর ক্ষমতায় ছিলাম তখন আমি কি করেছি তার একটা লিস্ট আমার কাছে আছে, খানিকটা আছে এখানে। তো আমি আর যাই হোক মানুষের উপকার করার চেষ্টা করেছি। যদি কারো উপকার করতে না পেরে থাকি, তার ক্ষতি আমি করি নাই। আমি একজন মানুষের জন্য উপকার করার চেষ্টা করেছি। হ্যাঁ, এটা কিন্তু আংশিক, পুরো না কিন্তু। তো আমার যে ভাইরা আমার সম্পর্কে প্রশ্ন তুলেন, তাদেরকে প্রশ্ন করব যে আমার যে ডেভেলপমেন্ট ওয়ার্ক আমি করেছি, আপনি ওনারা বলেন কি করেছেন আপনি? আরে ভাই, আমি যেটা করছি তোমার গোষ্ঠী শুদ্ধ মাথায় করে নিতে পারবা না, এটা মাথায় করে নিতে পারবা না যদি লিখে দিই। তারপর আমি এটাও বলে দিই, আমি যে কথা কিছু নয় বলছেন যে এই যে সম্পত্তিটা বসে আছি আমরা, এটার আসল নাম কি জানেন আপনারা বাড়িটার? এটা কিন্তু একজনের বাড়ি, কিন্তু এটা একজনের বাড়ি, পরিত্যক্ত বাড়ি, চামেলি হাউস, তাই না? এটা না ফেয়ারলি হাউস, সরি ফেয়ারলি, চামেলি হাউস পাশে না, ফেয়ারলি হাউস। এই ফেয়ারলি হাউস দখল করার চেষ্টা করা হয়েছিল কয়েকজন মিলে, এবং নিয়ে গেছিল প্রায় বলতে পারেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কানে তোলার পরে উনি ব্যাপারে হাত দেন এবং এই বাড়িটি সরকারের কাছে ফেরত আসে। আজকে আপনি এখানে আসছেন। তো বিএনপি উদ্ধার করে, আত্মসাৎ করে না, এইটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। যারা কথা বলেন বিএনপি চাঁদাবাজ দমন করে, চাঁদাবাজি করে না। আর আপনারা চাঁদাবাজি করেন, আপনাদের গাড়ি বাড়ি প্রমাণ। এখন 9 মাসের মধ্যে এত কিছু করে ফেললেন, আর আমাদের এত বছর বয়স হয়ে গেল, আমাদের চোখ এখন টাটা, কিভাবে আব্বাস সাহেব করলো, কিভাবে এটা করলো, কিভাবে সেটা করলো। অনেকে বলেন মির্জা আব্বাস সাহেব ব্যাংক করলো কিভাবে, ব্যাংকের মালিক হলেন কিভাবে। আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বলেন মির্জা আব্বাস সাহেব ব্যাংকের মালিক কিভাবে হলো, তারা একটি গর্দবের দল। কারণ একটা ব্যাংকের মালিক হওয়া যায় না।
বাংলাদেশে কেউ কোনো ব্যাংকের মালিক নয়। আমি একটা ব্যাংকে কিছুটা শেয়ার হোল্ডার, কিছুটা শেয়ার আছে। সেই সূত্রে একসময় ডাইরেক্টর ছিলাম, আমি ছিলাম না, আমার স্ত্রী ছিল, এখন আমার ছেলে ডাইরেক্টর। ব্যাংকের মালিক তো না রে ভাই, 2 বছর পরে থাকবে না। যারা ব্যাংকের মালিকেরা দাবি করে তারা সবাই ব্যাংক দখল করে ব্যাংক লুট করে খেয়ে চলে গেছে, বাংলাদেশে চলে গেছে অলরেডি চলে গেছে। কিন্তু আল্লাহর রহমতে এই ব্যাংক টিকে আছে, কারণ এই ব্যাংকের থেকে টাকা পয়সা আত্মসাৎ হয় না। আমি থাকার কারণে আমরা পাহারা দিই জনগণের সম্পত্তি বরাবর, নতুন কিছু না। একটা জবাব আমাকে দিতেই হয়। উনি বলেন যে আমার যেখানে আমি থাকি ওখানে নাকি আমি উদ্বাস্ত। ভাই, এটা জবাব কি আপনারা দিবেন? আমি নাকি উদ্বাস্ত হয়ে আসছি ওখানে। আসলে ও তো বলার মতো কিছুই নাই, তো অস্তিত্বই নেই ওখানে। এবং ওখানে নাকি রেলওয়ের জায়গা আমি দখল করেছি। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে, লাখো লোকের সামনে, আমার জায়গায় রেলওয়ে অ্যাকোয়ার করে রেল লাইন করেছে, তারপরে কি বলে স্টেশন করেছে। আমার বাড়ির সামনে যে রাস্তা দিয়ে নির্বাচন করতে যান সাহেবরা, আউটার সার্কুলার রোড, নির্বাচন করতে যে রাস্তা দিয়ে হাঁটেন যান, যে রাস্তা দিয়ে খিলগাঁও ফ্লাইওভারে ওঠেন, এটা আমার পৈতৃক সম্পত্তি। লম্বা কথা বলেন, আবার আমার জায়গার উপর দিয়ে হাইরা যান, আমার জায়গার উপরে পোস্টার লাগান, আমার জায়গার উপরে লিফলেট লাগান, কি বলে এটাকে, ব্যানার লাগান, ফেস্টুন লাগান। আমি তো কিছু বলি নাই। আপনাদের ব্যানার ফেস্টুন আমি পাহারা দিয়ে রাখি যাতে কেউ না ভাঙে, কারণ ভাঙলে বলবেন যে আব্বাস সাহেব ভেঙে দিচ্ছে। আব্বাস সাহেব অপকর্ম করে না, বরং আপনারা আমার লিফলেট ফেস্টুন ভাঙতেছেন। এই কাজগুলো করেন না। নির্বাচনে সুষ্ঠুমতো হতে দেন। জনগণ অনেক কষ্ট করে ভোটের অধিকার আদায় করেছে। জনগণ অনেক কষ্ট করে নির্বাচন, জনগণ যাতে ঈদের উৎসব নিয়ে ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারে, এই ব্যাপারে সাহায্য করেন। আপনি যদি জিতে যান, আপনাকে সেলিউট জানাবো। আমি যদি জিতে যাই, আপনারা আমাকে মানেন না মানেন আপনাদের ব্যাপার, আমাকে সেলিউট দিতে হবে না। কিন্তু আপনারা জিতলে আমি সেলিউট দেবো আপনাদেরকে। ভাববো যে এরা 10 দিনেই বিশ্ব জয় করে ফেললো। ভাববো আমাদের ছেলেরা এখন অনেক শক্তিশালী, ভাববো এটা। কিন্তু আপনারা যা শুরু করেছেন, আপনারা কিন্তু অনেক সুনাম অর্জন করে ফেলেছেন। দয়া করে বাদ দেন, ভোটটা হতে দেন, সুন্দর মতো ভোট হোক, দেশে মানুষ ভোট দিক। ভোট আপনি প্রচারণা চালান, ভোট করেন, কোনো অসুবিধা নাই। আমাদেরকে যান। আমি একবার ভাই ভদ্রলোকের সঙ্গে দেখা হলে, কথা হলে কি বলা হয়, ভাই বাসায় এসেন এক কাপ চা খাই যান, বলেন না? আমি বলছিলাম আমার বাসায় এসেন, এত কথা না বললা খাওয়া দাওয়া করে যান একবেলা এসে। এটা আমার অপরাধ হয়ে গেছে। আমি নাকি হুমকি দিচ্ছি। আচ্ছা, খাওয়ার কথা বলতে হুমকি দেওয়া হয়? তো বুঝেন কি বাংলা শিখছে? আমি বলছি খাইতে, আর আমার বলে আপনি হুমকি দিচ্ছি। মির্জা আব্বাস কাউকে হুমকি দেয় না, কথা মনে রাখবে। তার উত্তর জনগণ দিয়ে দিচ্ছে লগে লগে, সেটা আমি দেখি নাই। তো যাই হোক, তো দয়া করে আপনারা অপপ্রচার না করে প্রচার করেন নিজের জন্য। যদি জনগণ ভালোবাসে ভোট দেবে, জনগণ যদি আমাকে ভালোবাসে ভোট দেবে। আর একটা আবেদন থাকলো, দেশের জন্য কি কি করেছেন এটা একটু, ওই যে এই যে আমি একটা লিফলেট করেছি, মাত্র 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠার একটা লিফলেট করেছি। দেখেন আমি কি কি করেছি এখানে, তার আংশিক আছে, আংশিক, পুরানা। আপনি দয়া করে 10 লাইনে লিখে দেন যে আপনি দেশের জন্য কি কি করেছেন। শুধু শুধু অপপ্রচার করেন না মানুষের বিরুদ্ধে। পেয়ে যাবেন সবাই ইনশাআল্লাহ। তো আপনি যদি চান আপনার অফিসে পাঠিয়ে দেবো। আরে যারা অপপ্রচার করছে অফিসে পাঠিয়ে দেবো। এই যে অফিস তো পাশেই, পাঠিয়ে দেবেন অফিসে।
হ্যাঁ ওখানে গিয়ে একটা দিয়ে এসো, একটা নিয়ে যাও, কি করছি লিটার দিয়ে এসো। তো যাই হোক, তো আমি আর কথা বলবো না, অনেকক্ষণ কথা বললাম। আমি একটু আমাদের সহকর্মী, আপনাদের সহকর্মী, আমাদের টিএনটির এক ভাই নেতা আহত অবস্থায় হসপিটালে আসছেন, তাকে দেখতে যাব। আমাদের হানিফ সাহেব, বিপি হানিফ মানে আমি যে কলেজে পড়তাম, বর্তমান সিদ্ধুমির কলেজ, তৎকালীন সময় জিন্না কলেজ ছিল, আমি ওই কলেজে কিছুদিন পড়াশোনা করেছি। তো উনি ট্রেনের চাকরি করেন, ও অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থ মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ওখানে সভাপতি ও ট্রেনের সভাপতি। হ্যাঁ, আমার জানা ছিল না, আমার ছাত্র ভাই এত বড় নেতা হয়ে গেছে, আমার জানা ছিল না। তো যাই হোক, তো আপনারা কষ্ট করে ভোট দিতে যাবেন, ভোট চাবেন, সকালবেলা সকাল সকাল যাবেন। হ্যাঁ, রোদ্র হবে থাকবে কিন্তু অনেক গরমে ঘাইমা বলেন না যে আর জায়গায় পরে আসবো না, সময় পাবেন না। শেষ সময় পর্যন্ত থাকবেন, 4টার আগে এনক্লোজারে ঢুকে পড়বেন, সর্বশেষ ভোট দিয়ে বেরোবেন দরকার পড়বে। তো আপনাদের সকলের শুভকামনা করে, আপনাদের সকলের দোয়া কামনা করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া কামনা করছি। আমাদের নেতা তারেক রহমান অনেক পরিশ্রম করে সারা বাংলাদেশে উনি ঘুরে বেড়াচ্ছেন ভোটের জন্য, এই দেশে মানুষের ভোটের অধিকার প্রয়োগের জন্য, তার জন্য দোয়া করবেন। এবং আমরা একে অপরের জন্য দোয়া করবো, এবং এটাও দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে নির্বাচনে বিজয়ী করেন। আপনাদের সবাইকে ইনশাল্লাহ। বিআইডব্লিউ, টিসি এবং টিএল কর্মচারী কর্মকর্তা ভাইয়েরা অনেকে উপস্থিত আছেন এখানে, অনেকে নাই, বাইরে থেকে শুনছেন। অনেকে সরকারি চাকরিবিধির কারণে এখানে আসতে পারছেন না। আমি আপনাদের পক্ষে ওই জন্য বলবো, আপনারা দয়া করে আমাকে একটি ভোট দেবেন এবং আমার জন্য দোয়া করবেন, বাসায় বলবেন, সবার প্রতি আমার অনুরোধ থাকবে। ইনশাল্লাহ এবং আমি আমার ইনশাল্লাহ সবাই হাত তুলবেন, সবাই হাত তুলবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আমার সহকর্মীরা যারা আছেন, ভাই বোনেরা, তারা লিফলেট সমস্ত কর্মকর্তাদের কাছে দয়া করে পৌঁছে দিন।